আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আজকে তেল সরবরাহে যে ঝুঁকি তৈরি হয়েছে গোটা বিশ্বব্যাপী সেই নিয়ে বলতে আসছি। তো আপনি কি জানেন যে বিশ্বে মাত্র 20% তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে পুরো গ্লোবাল ইকোনমি একটা অন্য ধরনের পর্যায়ে চলে যেতে পারে। যেটা একটা বড় ঝুঁকি তৈরি হয় আর এটা অলরেডি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। আর এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে না, পুরা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি শুধু এখন আর আঞ্চলিক নয় বরং বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে এবং হরমুজ প্রণালী শুধু নয় বাব আল মানদেব নিয়েও তৈরি হচ্ছে ভয়াবহ জ্বালানি ঝুঁকি, যে নিয়ে কথা বলতে আসলাম। তো এর প্রভাব ইতিমধ্যে জ্বালানি, অর্থনৈতিক ও বৈশ্বিক বাজারে দেখা গেছে এবং এই যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং একটু স্টেপ বাই স্টেপ বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আশা করছি আপনারা গোটা ভিডিওটা দেখবেন। তো এখানে প্রথমেই আসে যে কথাটা যে ইরান কেন হরমুজ প্রণালীর আটকেছে এবং তাদের কি আর কোনো উপায় ছিল না? কিন্তু যার দায়ভার গোটা বিশ্বকে এখন ভোগ করতে হচ্ছে। আর কেনই বা আরব দেশগুলোতে তারা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করলো? তো সেটা সম্পর্কে বলি প্রথমে। তো এই যুদ্ধে ইরানে হামলা চালানোর সময় ইসরায়েলি ঘাতক যুদ্ধবিমানগুলোকে তেল ভরে দেয় মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো। এছাড়াও নিজেদের যুদ্ধবিমানে তো দেয়ই, এর ফলে একটি যুদ্ধবিমান দীর্ঘ সময় নিয়ে বহু টার্গেটে নির্বিঘ্নে হামলা চালাতে পারে। নির্দিষ্ট আক্রমণ পর্ব শেষ করে এসব ফিরে যায় আরব দেশগুলোতে থাকা বিমান ঘাঁটিগুলোতে, কারণ এসব ভারী বিমান এয়ারক্রাফট ক্যারিয়ারে সাধারণত ওঠানামা করে না। কিন্তু অদ্ভুতভাবে আরব দেশগুলো দাবি করে আমরা মার্কিনীদের ইরানে আক্রমণ করতে আমাদের ভূখণ্ড দিচ্ছি না। কথা সত্য যে ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে তা আর আইনত আরব দেশগুলোর নেই। ইরান যখন ঘাঁটিগুলোকে তামা করে দেয় তখন হাজার হাজার যুদ্ধরত মার্কিন সৈন্য গিয়ে উঠে উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন হোটেল এবং আবাসিক এলাকায়। সেখানে ইরান পাল্টা হামলা চালায়। তখন সমস্বরে বিবৃতি আসে উপসাগরীয় দেশগুলোর উপরে এই ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাই। ইরান অযৌক্তিকভাবে হামলা চালাচ্ছে, মানি না, মানব না। তো এইভাবে যুদ্ধটা আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে পড়ে। আরেকটা ঘটনা যেটা ঘটে যে ইউরোপের জ্বালানিতে সংকট দেখা দেয় যখন হরমুজ প্রণালী প্রথম দিকে আটকানো হয়। তো ইরানের অবস্থা এমনই হয়ে যায় যে মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যে পরিমাণ হামলা ইরানের উপর করেছে কয়েকদিনে, তাদের হাতে হয়তো বা আর কিছু ছিল না, তখন তারা হরমুজ প্রণালী আটকায় এবং দেখা যাচ্ছে চীন ও রাশিয়ার জাহাজগুলোকে তারা এবং অন্যান্য দু একটি দেশেরও জাহাজগুলোকে তারা চলাচল করতে দিচ্ছে। তো এর ফলে ইউরোপে একটা জ্বালানি সংকট তৈরি হয়। তো জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালুর কথা বিবেচনা করে জার্মানি। তো মূলত ব্যয়বহুল প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমানো এবং বিদ্যুতের দাম স্থিতিশীলতা রাখার জন্য তারা এটা করে। তো আস্তে আস্তে দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে জ্বালানি সংকট সৃষ্টি হয়। তো মার্কিন এবং ইসরায়েলি বাহিনী ইরানের বুশেহর বিমানবন্দরেও হামলা চালায়। আর নেগেভ মরুভূমির আলাসিম পাওয়ার স্টেশনে ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে। তো ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ আলাসিম পাওয়ার স্টেশনে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানে। তো বিশ্ববা শহরে দক্ষিণ অঞ্চলে এই বিশাল সোলার ফটোভোল্টাইক ফার্মটি ইসরায়েলের অন্যতম নবায়নযোগ্য শক্তি কেন্দ্র ছিল, যা 320 পর্যন্ত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। তো এই হামলার পাওয়ার স্টেশনের সোলার প্যানেলের অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো আস্তে আস্তে এইভাবে বিভিন্ন জায়গায় দেখা যায় যে যে জ্বালানি সংকট সেটা তৈরি হয় এবং যুদ্ধ আস্তে আস্তে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। তো এর মধ্যে আবার দক্ষিণ লেবাননে দেখা যায় যে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করছে এবং অনেক মেরকাভা ট্যাঙ্ককে তারা আর কি আক্রমণ করেছে। তো ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইরানের প্রতি সংহতি জানিয়েও ইসরায়েলের অধিকৃত এইলাত শহরের দিকে একাধিক ড্রোন নিক্ষেপও করে। তো ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের ভূখণ্ড দিকে ইসরায়েলের দিকে অনেক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, 11টি প্রায়। তো তখন তারা এর যুদ্ধের মাধ্যমে হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী কেন্দ্রবিন্দুতে আসে এবং গত এক মাসে ইরানে মার্কিন আগ্রাসনে আনুমানিক $26.74 বিলিয়ন ব্যয় হয়েছে বলে সেন্টকম এবং সিএসআইএস এর সাম্প্রতিক তথ্যে জানা যায়। তো জানা যায় যে এই যুদ্ধের আর্থিক মাত্রা অকল্পনীয়। ইন্টারসেপ্টর মিসাইল, হাজারো হামলা এবং লজিস্টিক খরচ মিলে বিশাল ব্যয় তৈরি হয় এবং ইসরায়েলের মানুষও দেখা যাচ্ছে আমেরিকার মানুষের মতো
রাস্তায় নেমে এসেছে, হাজার হাজার মানুষ তাদের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি করছে। তারা দেখা যাচ্ছে ইসরায়েলের মানুষরা বাংকার থেকে আসা যাওয়া করতে করতে ক্লান্ত, এবং এদিকে এসবের মূলে যেটা মেন যেটা একটা সমস্যা তৈরি হয় সেটা হলো হরমুজ প্রণালী এবং বৈশ্বিক ঝুঁকি। তো হরমুজ প্রণালী দিয়ে বলতে গেলে বিশ্বের প্রায় 20% তেল প্রবাহিত হয়। এই অবরোধ ও উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়। যেমন বিভিন্ন দেশের পরিস্থিতি দেখা যায় যে শ্রীলঙ্কা রেশনিং করছে, পাকিস্তানের তীব্র সংকট, ভারতে কয়েকদিনের তেল মজুত আছে, ইউরোপের দাম বৃদ্ধি পেয়ে গেছে, যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক রিজার্ভ ব্যবহার করছে, চীন হলো এখানে বড় মজুদ বাড়িয়েছে, এবং ওপেক সামান্য উৎপাদন বাড়ালেও তা ঘাটতির তুলনায় খুবই কম। তো 20% ঝুঁকির সমান দেখা যায় যে 100% প্রভাব হয় এতে। তো হরমুজের স্ট্রেট দিয়ে মাত্র 20% যেহেতু তেল গেল, এর প্রভাব পড়ে কারণগুলো হলো দাম বাড়ে, শিপিং খরচ বেড়ে যায়, বিমা খরচ বেড়ে যায়, আতঙ্ক তৈরি হয় এবং পুরো সিস্টেমে এর প্রভাব ফলে। আর বাব আল মানদেবে যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে এবং সাবমেরিন কেবলে যে ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হলো যে এখানে লোহিত সাগর থেকে ইউরোপ পর্যন্ত বাণিজ্য ব্যাহত হয়েছে। আর সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে ডেটা, ব্যাংকিং, ফাইন্যান্স সব সিস্টেমে ধাক্কা লাগার একটা চরম সম্ভাবনা তৈরি হয়। তো এরপরে দেখা যাচ্ছে যে একটা পারমাণবিক শক্তির একটা বাস্তবতা মানে আছে, যেটা যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই পারমাণবিক শক্তিধর। তাই বড় যুদ্ধের পরিবর্তে দেখা যায় ডিটারেন্স, স্যাংশন, প্রেশার, কন্টেনমেন্ট, কারণ বড় সংঘাত নিয়ন্ত্রণের বাইরে গেলে তা বৈশ্বিক বিপর্যয়ের রূপ নেয়। তো এখন ইকোনমিস্টের মতো ইরান জ্বালানি যুদ্ধে এগিয়ে যেতে পারে এরকম একটা বলা হচ্ছে। আর পাকিস্তানে সৌদি, তুরস্ক, মিশর নিয়ে একটা বৈঠক হয় যেটাতে হরমুজ খুলে দিতে বলা হয়। তো এখন হলো হরমুজ দিয়ে দেখা যাচ্ছে যে জাহাজগুলো যাচ্ছে, এতে ইরান আয় করছে। দেখা যাচ্ছে যে কুয়েতে পানি পরিশোধন কেন্দ্রেও হামলা হয়েছে। তো সব মিলে এই যুদ্ধটা এইভাবে চারিপাশে ছড়িয়ে পড়েছে বর্তমান প্রেক্ষাপটে, এবং এটা একটি ইন্টারকানেক্টেড গ্লোবাল সিস্টেম শকে দাঁড়িয়েছে। তো এখন হলো এই যে যে ঝুঁকিটি তেলের এবং হরমুজ যে বন্ধ, বিভিন্ন দেশে দেখা যাচ্ছে, আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বাইক প্রচুর পরিমাণে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পগুলোতে, এবং কিছু গাড়িও দাঁড়িয়ে আছে, এবং আগের মতো গাড়ি চলাচল প্রচুর পরিমাণে নাই, অনেক কমে গেছে। কারণ এখন আমাদের কিছু রিজার্ভ আছে, কিন্তু তারপরও আমাদের এই সংকট তো অবশ্যই আরও বড় প্রভাব পড়তে পারে। যদিও ইরান আমাদেরকে হয়তোবা তেলের জাহাজ যেতে দিয়েছে, কিন্তু তারপরও দেখা যাবে যে পরবর্তীতে অন্যান্য দেশের সাথে, তো এটাগুলো তো লিঙ্কেড, সেই তো আমাদের দেশেও এই একটা বিশাল বড় ঝুঁকি হতে পারে। তো শেষ কথা এটাই যে 20% তেল ঝুঁকিতে শুধু না, এটা সংখ্যা না, এটা পুরো বিশ্বের জন্য একটি বিশাল সতর্ক সংকেত। তো যাই হোক, এখন যুদ্ধ কতদিন থাকবে সেটা নিয়েই সবার একটা চিন্তা, বিশেষজ্ঞদের মতামত যে এই যুদ্ধ যদি আরও বেশি দিন চলে, তাহলে এটা আস্তে আস্তে পুরো বিশ্বের জন্য একটা মানে অর্থনৈতিক যে গ্লোবাল যে একটা সমস্যা তৈরি হবে, এবং ইকোনমি এত নিচে নেমে যাবে যেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো যাই হোক, আমরা যুদ্ধ নয়, শান্তির পক্ষে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।